নমস্কার। আজ যে বিষয়টা নিয়ে বলবো তা আমাদের সমাজের ভিত্তি, আমাদের আইন ব্যবস্থা এবং আমাদের নৈতিক দর্শনকে গভীরভাবে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমরা যখন বলি সব মানুষ আইনের চোখে সমান, তখন আমরা একটা মহৎ আদর্শের কথাই বলি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই আদর্শ কি সত্যিই আমাদের জৈবিক ও সামাজিক বৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? নিউরোসায়েন্স আমাদের দেখাচ্ছে যে মানুষের মস্তিষ্ক, তাদের আচরণ, তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সমান নয়। এই বৈচিত্র্য বিবর্তনের ইঞ্জিন হলেও আমাদের আইন ব্যবস্থার জন্য এটি কিন্তু একটা বড় সমস্যার বিষয়। আজ আমি ভারতীয় প্রেক্ষাপটে এই বিষয়টা নিয়ে কয়েকটা প্রামাণ্য ঘটনার পরিপ্রেক্ষিতে আলোচনা করব এবং আমি দেখানোর চেষ্টা করব কেন আমাদের সাজা ও পুনর্বাসন ব্যবস্থাকে নিউরোসায়েন্সের আলোকে পুনর্গঠন করা খুবই প্রয়োজন। এই 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 প্রসঙ্গে কয়েকটা কথা বলতে যাওয়ার আগে আমরা যদি দু একটা কথা বলে নিই যে আমাদের নিউরোসায়েন্স শিখিয়েছে যে আমাদের যে মস্তিষ্ক তা জিন এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। অর্থাৎ সবটাই কিন্তু জেনেটিক নয়, আমরা যে পরিবেশে বড় হই সেই পরিবেশও আমাদের মস্তিষ্কের গঠন এবং আমাদের আচরণকে অনেকটা প্রভাবিত করে। এখন প্রতিটি মানুষের মস্তিষ্কই আলাদা, আবার প্রত্যেকটা মানুষ তাদের যে পরিবেশ সেটাও আলাদা, তাদের যে খাদ্যাভ্যাস সেটাও আলাদা। ফলে মানুষের মস্তিষ্ক আলাদা, এটা তাদের সিদ্ধান্ত গ্রহণ, আত্মনিয়ন্ত্রণ এবং আচরণে প্রভাব ফেলে। ভারতের মতো একটা বৈচিত্র্যময় দেশে, যেখানে ভাষা, সংস্কৃতি, অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক প্রেক্ষাপট এত পার্থক্য রয়েছে যে এই জৈবিক বৈচিত্র্য আরও জটিল রূপ নেয়। যেমন ধরা যাক যে ভারতে গ্রামীণ ও শহুরে জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা, পুষ্টি এবং স্বাস্থ্যসেবার প্রাপ্যতার বিশাল ব্যবধান রয়েছে। গবেষণা দেখা গেছে শৈশবে পুষ্টির অভাব মস্তিষ্কের বিকাশে বিরূপ প্রভাব ফেলে, যা পরবর্তী জীবনে প্রত্যেকটি মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং আবেগ নিয়ন্ত্রণের উপর প্রভাব ফেলে। ভারতে 2020 সালের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে NFHS5 এই তথ্য অনুযায়ী দেশের প্রায় 35% শিশু অপুষ্টিতে ভুগছে। এই অপুষ্টি কেবল শারীরিক নয়, তাদের মানসিক বিকাশেও বাধা সৃষ্টি করছে। ঠিক এমন একটা পরিস্থিতিতে আমরা কিভাবে ধরে নেব যে সকল মানুষ সমানভাবে আইন মেনে চলার ক্ষমতা রাখে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনার দিকে একটু লক্ষ্য করুন। সেখানে বলা হচ্ছে, আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে গঠন করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই প্রস্তাবনা ন্যায় বিচার, স্বাধীনতা এবং সমতার প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে আমাদের এই আইন ব্যবস্থা সমতার ধারণাকে কতটা পূরণ করতে পারে? ভারতের আইন ব্যবস্থা অনেক ক্ষেত্রে বয়স এবং মানসিক সক্ষমতার পার্থক্যের বিষয়টি মেনে নেয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। যেমন ধরা যাক একটা ঘটনা যে ভারতীয় দণ্ডবিধি বেশ কয়েকটি ধারা অনুযায়ী 7 বছরের কম বয়সী শিশুরা অপরাধের জন্য দায়ী নয়। শুধু তাই নয়, 7 থেকে 12 বছরের শিশুদের ক্ষেত্রে তাদের মানসিক পরিপক্কতার উপরেই তাদের দায় নির্ভর করে। এছাড়া তো আপনারা জানেন যে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 2015 অনুযায়ী যে 16 থেকে 18 বছর বয়সী কিশোরদের গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচারের বিধান রাখলেও তাদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় না। এই আইনগুলো স্বীকার করে যে কিশোরদের মস্তিষ্ক সম্পূর্ণরূপে বিকশিত হয়নি। বিশেষ করে আমাদের মস্তিষ্কের ফ্রন্টাল লোব আমাদের যা যা সিদ্ধান্ত গ্রহণ এবং আত্মনিয়ন্ত্রণের জন্য দায়ী, বিশেষ করে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স। যদিও
এই স্বীকৃতি যথেষ্ট নয়। যেমন 2012 সালের দিল্লি গণধর্ষণ মামলা, যেটা আমরা বলি নির্ভয়া কাণ্ড। একজন অপরাধী ছিল, তার বয়স ছিল 17 বছর 6 মাস। তার বিরুদ্ধে প্রাপ্তবয়স্কদের মতো বিচার করা হয়নি, কারণ সে কিশোর বিচার আইনের আওতায় পড়েছিল। এই ঘটনা জনমনে কিন্তু একটা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং 2015 সালে কিশোর বিচার আইন সংশোধনের দাবি ওঠে। এই ঘটনা আমাদের প্রশ্নের মুখে দাঁড় করায়, এটি কৃত্রিম বয়সের সীমানা কি সত্যিই ন্যায় বিচারের নিশ্চয়তা দেয়? নিউরোসায়েন্স বলছে মস্তিষ্কের বিকাশ ব্যক্তিভেদে ভিন্ন, তাই 18 বছর বয়সকে একটি সর্বজনীন সীমানা হিসেবে ধরা অবাস্তব। ভারতের আইন ব্যবস্থা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও কিছুটা বৈচিত্র্য স্বীকার করে। ভারতীয় দণ্ডবিধির ধারা 84A বলা আছে, যদি কোনো ব্যক্তি মানসিকভাবে অসুস্থ থাকেন এবং অপরাধের সময় তার সঠিক ভুলের পার্থক্য বোঝার ক্ষমতা না থাকে, তবে তিনি দায়মুক্ত হতে পারেন। কিন্তু এই ধারাটি অত্যন্ত সংকীর্ণ। 2017 সালে একটি উল্লেখযোগ্য মামলায় সুপ্রিম কোর্ট মানসিকভাবে অসুস্থ একজন ব্যক্তির কারাদণ্ডের মেয়াদ পুনর্বিবেচনার নির্দেশ দেয়। এই মামলায় আদালত স্বীকার করে যে মানসিক অসুস্থতা ব্যক্তির দায়বদ্ধতাকে প্রভাবিত করতে পারে, কিন্তু এই ধরনের মামলা খুবই বিরল। ভারতের কারাগারগুলোতে হাজার হাজার বন্দী রয়েছেন, যাদের মধ্যে অনেকেই মানসিক অসুস্থতায় ভুগছেন, কিন্তু তাদের জন্য পর্যাপ্ত মূল্যায়ন বা পুনর্বাসনের ব্যবস্থা ঠিকমতো নেই। 2021 সালে একটা রিপোর্ট অনুযায়ী ভারতের কারাগারগুলিতে মানসিক স্বাস্থ্যসেবা প্রায় অস্তিত্বহীন। নিউরোসায়েন্স আমাদের বলছে যে মানুষের আচরণ শুধু ইচ্ছাশক্তির উপর নির্ভর করে না, এটা আমাদের জিন, আমরা যে পরিবেশে বাস করি সেই পরিবেশ এবং আমাদের মস্তিষ্কের গঠনেরই ফল। তাই সাজা ও পুনর্বাসন ব্যবস্থাকে পার্সোনালাইজড করা খুবই প্রয়োজন। ভারতের কারাগার ব্যবস্থা বর্তমানে শাস্তিমূলকই বটে, যেখানে পুনর্বাসনের উপর খুব কম জোর দেওয়া হয়। 2023 সালে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো NCRB তার যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী ভারতের কারাগারগুলিতে প্রায় 5 লক্ষেরও বেশি বন্দী রয়েছে, যাদের মধ্যে আবার 75% এখন বিচারাধীন। এই বন্দীদের মধ্যে অনেকেই সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রান্তিক গোষ্ঠী থেকেই এসেছেন, যাদের মানসিক স্বাস্থ্য এবং শিক্ষার অভাব তাদের অপরাধের পথেই নিয়ে গেছে। অবশ্য একটা ইতিবাচক উদাহরণও আছে, যেমন ধরা যাক তিহাড় জেলের পুনর্বাসন কর্মসূচি, যেখানে বন্দীদের জন্য শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং মানসিক স্বাস্থ্য পরামর্শের ব্যবস্থা করা হয়েছে। 2022 সালে তিহাড় জেলে একটা পাইলট প্রজেক্ট দেখা গেছে, যেখানে বন্দি মনোবৈজ্ঞানিক কাউন্সেলিং এবং দক্ষ প্রশিক্ষণ পেয়েছেন। তাদের পুনরায় অপরাধে জড়ানোর হার 25% কমে গিয়েছিল। এই ধরনের উদ্যোগ ব্যক্তির মানসিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে, যা নিউরোসায়েন্সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভারতীয় প্রেক্ষাপটে আমাদের আইন ব্যবস্থাকে নিউরোসায়েন্সের আলোকে পুনর্বিবেচনা করার সময় এসে গেছে। আমাদের স্বীকার করতেই হবে যে সকল মানুষ সমান ক্ষমতা নিয়ে জন্মায় না। বয়স, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক প্রেক্ষাপটের মতো বিষয়গুলো আমাদের সাজা ও পুনর্বাসন ব্যবস্থায় আরও সূক্ষ্মভাবে বিবেচনা করা প্রয়োজন। নির্ভয়া মামলা, মানসিক স্বাস্থ্য আইন এবং তিহাড় জেলের উদ্যোগ আমাদের দেখায় যে পরিবর্তন সম্ভব, কিন্তু এই পরিবর্তনকে আরও গভীর করতে হবে। আমাদের কারাগারগুলোকে শাস্তির কারখানা থেকে পুনর্বাসনের কেন্দ্রে রূপান্তরিত করতে হবে, যেখানে প্রতিটি ব্যক্তির মস্তিষ্ক এবং জীবনের প্রেক্ষাপট বিবেচনা করা হবে। নিউরোসায়েন্স আমাদের একটা স্পেকট্রামে
মানুষকে মূল্যায়ন করার সুযোগ দিচ্ছি। একটা স্পেকট্রাম যেখানে প্রতিটি মানুষের অনন্যতা স্বীকৃত। আমরা যদি এই সুযোগ গ্রহণ করি তবে আমরা একটা ন্যায়সঙ্গত, সহানুভূতিশীল এবং কার্যকর আইন ব্যবস্থা হয়তো গড়ে তুলতে পারব। সবাইকে ধন্যবাদ।